আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ প্রাইমারি স্কলারশিপ এক্সামিনেশন মডেল টেস্ট 2025 আমরা যদি আবারও চলে আসি আমাদের আজকের প্রশ্নপত্রটি হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন অফিস নোয়াখালী থেকে প্রাইমারি স্কলারশিপ এডুকেশন মডেল টেস্ট 2025 ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ আমার এখানে রয়েছে টাইম 2 hours 30 minutes ফুল মার্কস হচ্ছে 100 আমার এখানে প্রথমে রয়েছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন 1, 2 and 3 আমি আবার বলছি এখানে রয়েছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স 1, 2 and 3 রিড দ্য প্যাসেজ অর্থ অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন এবং উত্তর দাও 1, 2 এবং 3 নং প্রশ্নে আমরা এখানে যদি আমরা চলে আসি আমাদের প্যাসেজটা হচ্ছে ইটস এ বিউটিফুল স্প্রিং ডে মারিয়া গেটস আপ আর্লি তাহলে আমাদের এই যে প্যাসেজটা এটা হচ্ছে মারিয়া সম্পর্কে এরপরে আমরা যদি এই প্যাসেজটা পড়া শেষ করার পরে আমরা যদি নিচে চলে আসি এখানে বলা হয়েছে 1 নং ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিংস এখানে রয়েছে কলাম এ কলাম বি আবার চলে আসি 1 নং বলা হয়েছে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিং ম্যাচ হতে মিন করো দ্য গিভেন ওয়ার্ডস যে শব্দগুলো দেওয়া আছে টু দ্য মিনিংস তাদের অর্থের সাথে আমার এখানে কলাম এ তে রয়েছে স্মেল বিউটিফুল লার্নার ব্রেন ভিজুয়ালি ইম্পেয়ার্ড এখানে বি নাম্বার কলাম যেটা রয়েছে সেখানে রয়েছে এতে ইজ এ সিস্টেম অফ রাইটিং ফর দ্য ব্লাইন্ড দ্যাট দে ইউজেস ক্যারেক্টার মেড আপ অফ রাইজ ডটস B. Unable to see well. C. To feel or take sense with the nose. D. A person who is learning. E. It is very pleasant and impressive to look at. F. A serious event deserving immediate action. আমার এখানে 1 নম্বরে রয়েছে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস ম্যাচ করো গিভেন ওয়ার্ডস যে ওয়ার্ডগুলো দেওয়া আছে উইথ দেয়ার মিনিং আমার এইখানে বি কলামে দেওয়া আছে মিনিং তাহলে আমি আমার খাতায় যে ওয়ার্ডগুলো লিখবো তার সামনে এর মিনিংগুলো লিখবো এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি পরবর্তী পৃষ্ঠে চলে আসবো এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস আমার 2 নম্বরে বলা হয়েছে মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দেয়ার গিভেন ওয়ার্ডস আমার এখানে 1, 2, 3, 4, 5টা ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে আমি কি করব বাক্য তৈরি করব মিনিংফুল অর্থপূর্ণ বাক্য তৈরি করব 2 নম্বরে বলা হয়েছে মেক এ মিনিংফুল সেন্টেন্স মেক অর্থ তৈরি করো একটা অর্থপূর্ণ বাক্য উইথ দ্য গিভেন ওয়ার্ডস যে শব্দগুলো দেওয়া আছে আমরা এখানে শব্দগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ম ইনফরমেশন স্ক্রিপ্ট হ্যাপি ব্লাইন্ড এরপরে আমরা 3 নম্বরে চলে আসবো 3 নম্বরে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন সেন্টেন্সেস 3 নং বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন অ্যান্সার টু দ্য ফলোইং নিচের কোয়েশ্চেনগুলো ইন সেন্টেন্সেস অর্থ বাক্যে এখানে এ বি সি ডি ই এফ মোট 5 ই এফ মোট 6টি আমার কি রয়েছে প্রশ্ন রয়েছে এবং এই 6টি প্রশ্নের আমাকে কি করতে হবে উত্তর দিতে হবে এতে বলা হয়েছে হোয়াট ইজ ব্রেইল ব্রেইল কি বিতে বলা হয়েছে হোয়াট ক্যান মারিয়া স্মেল আউটসাইড হার রুম হোয়াট ক্যান মারিয়া স্মেল মারিয়া কিসের সুগন্ধ পায় আউটসাইড দ্য রুম রুমের বাইরে সিতে হোয়াই ডাজ মারিয়া ফিল হ্যাপি মারিয়া কেন সুখী বা খুশি অনুভব করছে ডিতে হাউ ইজ মারিয়া ডিফারেন্ট ফ্রম আদার্স অর্থ কিভাবে ইজ মারিয়া ডিফারেন্ট অর্থ আলাদা ফ্রম আদার্স অন্যদের থেকে ইতে হোয়াট ডাজ মারিয়া টিচার সে অ্যাবাউট হার হোয়াট ডাজ মারিয়া টিচার সে কি বললো মারিয়া টিচার অ্যাবাউট হার তার সম্পর্কে 8 নম্বর হাউ ডাজ মারিয়া নো কিভাবে মারিয়া জানলো দ্যাট ইট ইজ এ নাইস ডে এটা একটা চমৎকার দিন আমার 3 নঙ্গে মোট 6টি প্রশ্ন রয়েছে এবং এই 6টি প্রশ্নের আমাকে উত্তর দিতে হবে এরপর চলে আসি আমরা রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন 4, 5 and 6 আমার 6 নঙ্গে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ অনুচ্ছেদটি পড়ো এবং অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স এবং প্রশ্নগুলোর উত্তর দাও আমরা যদি এখানে চলে আসি এখানে আছে দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ ওয়াজ ডিক্লেয়ার্ড অন 26 মার্চ 1971 এখানে বলা হচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ ওয়াজ ডিক্লেয়ার্ড অন 26 মার্চ 1971 It became
free from Pakistan on 16 December 1971 after a great liberation. Or আমার এখানে যে প্যাসেজটা রয়েছে এটা আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতা এবং বিজয় দিবস সম্পর্কে একটা প্যাসেজ এখানে রয়েছে। আমার এখানে বলা হয়েছে রিড দ্য প্যাসেজ এবং অ্যান্সার দ্য কোশ্চেন। রিড অর্থ পড়ো, প্যাসেজ অনুচ্ছেদ এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন 4, 5 and 6। তাহলে আমরা প্রথমে 4 নং প্রশ্নে চলে আসব। 4 নং প্রশ্ন বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। 4 নং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে শূন্যস্থান পূরণ করা উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ ওয়ার্ড শব্দ দিয়ে ফ্রম দ্য বক্স, বক্স থেকে। আমার এখানে বক্সে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মোট 8টি শব্দ রয়েছে। এই শব্দগুলো দিয়ে আমি কি করব, ওয়ার্ডগুলো দিয়ে আমি কি করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করব। আমার এখানে এ থেকে ই পর্যন্ত মোট 5টি প্রশ্ন রয়েছে। এই 5টি শূন্যস্থান রয়েছে। এই 5টি শূন্যস্থান আমি এই ওয়ার্ডগুলো ব্যবহার করে কি করব, পূরণ করব বা শূন্যস্থান পূরণ করব। আমরা যদি এখানে চলে আসি এতে বাংলাদেশ বিকেম ড্যাশ ইন 1971। এরপর আমরা চলে আসি, আমরা এখানে বিতে আছে দ্য পিপল অফ বাংলাদেশ হ্যাভ ড্যাশ রাইটস। সিতে ইউটিলাইজেশন অফ রিসোর্সেস কুড মেক বাংলাদেশ ড্যাশ। ডি নম্বর বাংলাদেশ হ্যাজ এ ড্যাশ পলিউশন। ইতে ন্যাচারাল রিসোর্সেস ক্যান ড্যাশ বাংলাদেশ টু আর্ন ফরেন এক্সচেঞ্জ। আমার এখানে 4 নম্বর বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ও যে শূন্যস্থান পূরণ করো দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্থ যথাযথ ওয়ার্ড দিয়ে ফ্রম দ্য বক্স, বক্স থেকে। আমার এখানে বক্সের যে ওয়ার্ডগুলো আছে এগুলোর মধ্যে রয়েছে হিউজ, ইন্ডিপেন্ডেন্ট, পিপল, ফরেন, প্রোগ্রেস, ইকুয়াল, ফার্টাইল, হেলথ। আমার এখানে এ থেকে ই পর্যন্ত 5টি শূন্যস্থান রয়েছে এবং এই শূন্যস্থানগুলো বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার ক্ষেত্রে আমি উপরে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কি নিব, সহায়তা নিব। এরপর আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। এখানে পরবর্তী পৃষ্ঠায় বলা হয়েছে 5 নঙে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোইং alternatives and write them in your answer script. 5 নঙ্গে চুজ দ্য বেস্ট অ্যান্সার। চুজ অর্থ নির্বাচন করার সবচেয়ে ভালো উত্তরটি ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভ, নিচে যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে, বিকল্পগুলো দেওয়া আছে, অ্যান্ড রাইট দেম ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট, এবং এগুলো তোমার খাতায় লিখবে। আমার এখানে এ বি সি ডি ই মোট 5টি প্রশ্ন রয়েছে। আমার এতে রয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ ইজ ড্যাশ 26 মার্চ, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 14 এপ্রিল। আমি এ নঙ্গে যে উত্তরটি আছে সেটি সরাসরি খাতায় লিখব। এরপরে বিতে বলা হয়েছে বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি, পলিটিক্যাল, তার ডেমোক্রেটিক, তারপর হচ্ছে কমিউনাল, তারপর হচ্ছে ডিকটেশনশিপ। আমরা এখানে বিতে বলা হয়েছে বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি। এখন এই 4টি উত্তর থেকে সঠিক উত্তরটি আমি খাতায় লিখব। এরপরে আসো সিতে বাংলাদেশ হ্যাজ মেনি ড্যাশ রিভার্স, হিলস, রিসোর্সেস, গার্ডেন্স। আমার সিতে যে উত্তরটি হবে সেটি আমি খাতায়, সঠিক উত্তরটি খাতায় লিখব। ডিতে আওয়ার ন্যাচারাল রিসোর্সেস আর ড্যাশ রাইস অ্যান্ড জুট, বিতে সুগার ক্যান অ্যান্ড টি, 3 হচ্ছে ওয়েল অ্যান্ড কোয়েল অ্যান্ড ফিশ অ্যান্ড মিট। আবার এখানে ডিতে বলা হচ্ছে আওয়ার ন্যাশনাল রিসোর্সেস আর ড্যাশ। এখানে 4টি উত্তর থেকে সঠিক উত্তরটি খাতায় লিখব। এরপরে চলে আসি 5 নঙে হাউ মেনি বেসিক রাইটস ডু ইউ হ্যাভ। হাউ মেনি বেসিক রাইটস ডু ইউ হ্যাভ, কতগুলো তোমার বেসিক রাইট অর্থাৎ মৌলিক চাহিদা রয়েছে ডু ইউ হ্যাভ। এখানে রয়েছে 3, 5, 4, 6। এখন এখানে হাউ মেনি বেসিক রাইটস ডু ইউ হ্যাভ, এখানে সঠিক যে উত্তরটি আমি সেটা কি করবো, খাতায় লিখব। এখানে 5 নঙে এ থেকে ই পর্যন্ত মোট 5টি প্রশ্ন রয়েছে এবং আমি শুধুমাত্র সঠিক যে উত্তরটি রয়েছে সেটি খাতায় লিখব। এরপরে 6 নঙে চলে আসি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্সেস। আমি আবার বলছি অ্যান্সার, অ্যান্সার তো উত্তর, দ্য ফলোইং নিচের কোশ্চেনগুলো, প্রশ্নগুলো ইন সেন্টেন্সে, বাক্যের মধ্যে, বাক্য করে আর কি। আমরা যদি চলে আসি এতে হোয়াট আর ইউ আওয়ার বেসিক রাইটস মেনশন ইন দ্য প্যাসেজ। আমরা এতে বলছে হোয়াট আর কোনগুলো আওয়ার বেসিক রাইটস, আমাদের মৌলিক রাইটস, অধিকার মেনশন করা হয়েছে ইন দ্য প্যাসেজ। এই অনুচ্ছেদে আমার যে সামনে যে অনুচ্ছেদটা ছিল যেটা বইয়ের বাইরে থেকে এসেছে, বিতে হাউ ইজ দ্য ল্যান্ড অফ বাংলাদেশ। হাউ ইজ দ্য ল্যান্ড অফ বাংলাদেশ, বাংলাদেশের জমি কি রূপ বা মাটি কি রূপ। এরপরে জানতে চাওয়া হয়েছে সিতে হোয়াট হ্যাপেন অন 26 মার্চ 1971। এখানে বলছে হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল 26 মার্চ 1971। ডিতে হাউ ক্যান আওয়ার কান্ট্রি বিকাম প্রসপারাস। হাউ অর্থ কিভাবে, ক্যান হতে পারে আওয়ার কান্ট্রি, আমাদের কান্ট্রি, বিকাম প্রসপারাস সমৃদ্ধশালী। ইতে রাইট ডাউন
three natural resources of Bangladesh. Write down, লিখো, তিনটা ন্যাচারাল রিসোর্স প্রাকৃতিক সম্পদ অফ বাংলাদেশ। এরপরে আমরা 7 নং প্রশ্নে চলে আসবো। আমার 7 নং প্রশ্নে বলা হচ্ছে মেক WH কোয়েশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। 7 নঙ্গে রাইট WH কোয়েশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস। আমাকে কি করতে হবে? WH কোয়েশ্চেন লিখতে হবে যে স্টেটমেন্টসগুলো দেওয়া আছে উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, যেগুলো নিচে কি আছে? আন্ডারলাইন করা আছে। আমার এখানে এতে রয়েছে ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল, এখানে শ্রীমঙ্গলের নিচে দাগ দেওয়া আছে। বিতে সৈকত ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, ইংলিশের নিচে আন্ডারলাইন করা আছে। সিতে দ্য ডে ওয়াজ অফুল, এখানে অফুলের নিচে দাগ দেওয়া। এরপর আছে ডিতে উই লেফট দ্য মিউজিয়াম অ্যাট 12:30 AM, এখানে অ্যাট 12:30 AM এর নিচে দাগ দেওয়া আছে। ই নাম্বার লাইলা ইজ রোকেয়া খান ফ্রেন্ড, এখানে লাইলার নিচে আন্ডারলাইন করা আছে। এরপর চলে আসি এফে দ্য হেয়ার স দ্য টোটোয়েজ, এরপর এখানে দ্য টোটোয়েজ এর নিচে আন্ডারলাইন করা আছে। আমার এখানে এ থেকে এফ পর্যন্ত মোট 6টি বাক্য দেওয়া আছে এবং এই বাক্যগুলোর মধ্যে কিছু কিছু জায়গায় আমার আন্ডারলাইন করা আছে এবং এই আন্ডারলাইনকৃত অংশগুলোর ভিত্তিতে আমি কি করব? WH কোশ্চেন তৈরি করব। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি একেবারে শেষ পৃষ্ঠে চলে আসবো। এখানে 8 নম্বরে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস টু মেক এ মিনিংফুল সেন্টেন্স। আপনাকে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস, রিঅ্যারেঞ্জ অর্থ কি? পুনরায় অ্যারেঞ্জ করে লেখো। গিভেন ওয়ার্ডস যে ওয়ার্ডগুলো দেওয়া আছে টু মেক এ মিনিংফুল সেন্টেন্স, একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করা। এখানে ABCDEF মোট 6টি বাক্য দেওয়া আছে এবং এই বাক্যগুলো যেগুলো আছে এগুলো এলোমেলোভাবে দেওয়া আছে। এখন আমি এগুলোকে কি করবো? অ্যারেঞ্জ করে লিখবো। আমার এতে দেওয়া আছে gives energy food us, আমি আবারও বলছি gives energy food us। বিতে ফার্স্ট when Olympics the was held, এখানে বলা হচ্ছে বিতে ফার্স্ট when Olympic the was held। সিতে the awful next was day। ডিতে quite busy person is a। ই you book me could you land। এরপরে এফ বার্থডে এ স্পেশাল পারসন ইজ এ ডে। আমার 8 নম্বরে বলা হয়েছে রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস টু মেক, রিঅ্যারেঞ্জ হচ্ছে পুনরায় অ্যারেঞ্জ করে লেখো দ্য গিভেন ওয়ার্ডস টু মেক এ মিনিংফুল সেন্টেন্স, একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করার জন্য। এরপর আমরা 9 নম্বরে চলে আসি রিরাইট দ্য সেন্টেন্স, রিরাইট তো পুনরায় লেখো দ্য সেন্টেন্স বাক্যগুলো ইউজিং ক্যাপিটাল লেটার্স, ক্যাপিটাল লেটার ব্যবহার করে, বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করে অ্যান্ড পাংচুয়েশন মার্ক এবং বিরাম চিহ্ন ব্যবহার করে। আমি আবার বলছি এখানে বলা হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য ক্যাপিটাল লেটার্স, ব্যবহার করে কি? ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস, এবং কি? পাংচুয়েশন মার্ক ব্যবহার করে। আমরা এখানে বলা হচ্ছে ডিয়ার জেসিকা হাউ আর ইউ, হাউ ওয়াজ ইউর ট্রিপ back to London, I am at home today, I have the flu, it's awful। আমার এখানে 9 নম্বরে যে অনুচ্ছেদটি রয়েছে এখানে বলা হয়েছে ডিয়ার জেসিকা হাউ আর ইউ, হাউ ওয়াজ ইউর ট্রিপ ব্যাক টু লন্ডন, I am at home today, I have the flu, it's awful। এরপরে 10 নম্বরে চলে আসবো। সাপোজ ইউ আর রাজীব হাসান, you are a student of class 5, you live at College Road in Noakhali with your parents MD Mustafizur and Habiba Begum. You want to be a member of a language club. Complete the form by using the above information. Number 16 বলা হয়েছে suppose you are Rajiv Hassan, মনে করো তুমি রাজীব হাসান, you are a student of class 5, তুমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র, you live at College Road in Noakhali with your parents, you live তুমি বাস করো কোথায়? কলেজ রোড in Noakhali with সঙ্গে your parents তোমার পিতামাতা MD Mustafiz and Habiba Begum, you want to be a member তুমি হতে চাও একজন সদস্য of a language club, complete the form by using the above information। এখানে উপরে রয়েছে প্রথমে নোয়াখালী ল্যাঙ্গুয়েজ ক্লাব মাইজদি নোয়াখালী, এখানে এ তে রয়েছে নেম, এরপরে সামনে জায়গা রাখা হয়েছে, বি তে লেখা হচ্ছে রাখা হচ্ছে ফাদার্স নেম, সি তে মাদার্স নেম, ডি তে ক্লাস এবং ই তে হচ্ছে অ্যাড্রেস। এবং এই যে এ বি সি ডি এই যে অংশগুলো এগুলোর সামনে খালি জায়গা রাখা হয়েছে। আমার এখানে এ তে রয়েছে নেম, বি তে হচ্ছে ফাদার্স নেম, সি তে মাদার্স নেম,
ডিতে হচ্ছে ক্লাস, ইতে হচ্ছে অ্যাড্রেস। আমাকে এখানে ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে এবং ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে আমার এখানে নোয়াখালী ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে শুরু হবে এবং আমি অ্যাড্রেস লেখার মাধ্যমে আমার শেষ হবে এবং এখানে ঠিক যেভাবে লেখা হয়েছে ঠিক আমি খাতার মধ্যে সেভাবে উপস্থাপন করব। এরপরে 11 নম্বরে চলে আসি, রিওয়ার্ড দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। রিরাইট দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস ইন ব্র্যাকেট। রিরাইট অর্থ পুনরায় রাখো দ্য কারেক্ট ফর্ম, সঠিক যে ফর্ম বা রূপটা অফ ভার্বস ভার্বের ইন ব্র্যাকেটস, যেগুলো ব্র্যাকেটের মধ্যে রয়েছে। আমরা এখানে চলে আসি এতে, হি ড্যাশ, এরপরে রয়েছে ব্র্যাকেটের ভিতরে প্লে কাবাডি অ্যান্ড ভলিবল। বিতে লাস্ট জানুয়ারি কমা আই ড্যাশ, এরপরে গো, ব্র্যাকেটের মধ্যে রয়েছে গো টু দ্য ক্যাম্পুরি। সি আই উইল নেভার ড্যাশ, এখানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে ফরগেট মাই ভিজিট টু লাউডছড়া ন্যাশনাল পার্ক। ডিতে দ্য রিভার নরসুন্ডা ড্যাশ, এখানে ব্র্যাকেটের মধ্যে ফ্লো থ্রু দ্য টাউন। এরপরে রয়েছে ই দ্য সুপার মার্কেট ড্যাশ, এরপরে ব্র্যাকেটের মধ্যে বি অন দ্য কর্নার। আমার 11 নম্বরে বলা হয়েছে রিরাইট দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস ইন ব্র্যাকেট। রিরাইট হচ্ছে পুনরায় দ্য কারেক্ট ফর্ম, সঠিক যে রূপটা আছে অফ দ্য ভার্বস, ভার্ব থেকে ভার্বের, এখানে ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলো আমি সঠিক রূপটা আবার লিখব। এরপরে চলে আসি, আমার এখানে 12 নম্বরে বলা হয়েছে ইমাজিন ইউ আর সুমন অর সুরাইয়া, ইউর ফ্রেন্ড ইজ তাহসান অর তুলি, ইউ হ্যাভ এ ডেইলি রুটিন, নাও রাইট লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ডেইলি রুটিন। আমরা যদি আবার চলে আসি 12 নম্বরে বলা হয়েছে ইমাজিন ইউ আর, মনে করো তুমি সুমন, ছেলে হলে সুমন, মেয়ে হলে সুরাইয়া, ইউর ফ্রেন্ড ইজ তাহসান, তোমার বন্ধু যদি ছেলেদের বন্ধু হবে কি তাহসান এবং মেয়ের বন্ধু হবে তুলি। ইউ হ্যাভ ডেইলি রুটিন, তোমার কি আছে, একটা ডেইলি রুটিন আছে। নাও রাইট লেটার টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছে একটা কি লেখো, চিঠি লেখো অ্যাবাউট ইউর ডেইলি রুটিন, তোমার যে ডেইলি রুটিন, প্রতিদিনের যে রুটিনটা আছে সেটা সম্পর্কে। এরপরে আমরা 13 নম্বরে চলে আসবো। আমরা এখানে 13 নম্বরে বলা হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন, লিখো একটা শর্ট কম্পোজিশন বা ছোট কম্পোজিশন বা প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর বার্থডে পার্টি, তোমার বার্থডে পার্টি সম্পর্কে। তাহলে এখানে বলা হয়েছে ইউর বার্থডে পার্টি, তাহলে আমি লিখবো মাই বার্থডে পার্টি। এখানে বলছে রাইট এ শর্ট কম্পোজিশন, একটা ছোট কম্পোজিশন লিখতে হবে অ্যাবাউট ইউর বার্থডে পার্টি, তোমার বার্থডে পার্টি সম্পর্কে। আর এই শর্ট যে কম্পোজিশনটা আছে এটা আমি 10 লাইনের ভিতরে লেখার চেষ্টা করা হবো, কারণ এখানে নম্বর রয়েছে 10। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে সেখানে 1 নং থেকে 13 নং পর্যন্ত প্রশ্ন রয়েছে। আমার এই প্রশ্নপত্রটি প্রণয়নের ক্ষেত্রে 2025 সালে যে পিজি পরীক্ষার সিলেবাস রয়েছে সেটাকে গুরুত্ব দিয়ে প্রশ্নপত্রটি প্রণয়ন করা হয়েছে। আমাদের সামনে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বৃত্তি পরীক্ষা রয়েছে তার প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই আমরা এই প্রশ্নটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে আমাদের প্রস্তুতি গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।